নমস্কার, আশা করি ভালো আছেন। আর যত সমস্যা আসুক, যতই জীবনের পথ অন্ধকার হোক, আমাকে এগোতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে যেভাবেই হোক জীবনের পথে, লক্ষ্যে, এবং সুস্থ শরীর নিয়ে। আর এই সুস্থ যদি আপনি না থাকেন, তাহলে আমি আগেও বলেছি, অনেকবার বলেছি, যে আপনার কোনো কাজই কিন্তু ঠিক মতো আপনার কাছে আসবে না। আর জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু আমি এর আগে বলি, যে এর আগে বহুতবার, এবং যারা শুনেছেন, যারা দেখেছেন, যে কোনো রকম কোনো পাইয়ে দেওয়ার শাস্ত্র এটা না। যেখানে কিছু নেই সেখানে কিছু ভাইব্রেশন দেওয়ার শাস্ত্র, কম্পন। আর্থকোয়েক দেখেছেন তো, ভূমিকম্প দেখেছেন তো, কাঁপিয়ে দিলে পৃথিবী ধ্বংস। সেরকম আপনি আপনার মধ্যে যেন সেই কম্পন না আসে, এবং সে কম্পনগুলো আসে, আপনি অতি আনন্দে দেখবেন, উৎসাহে হাহা করে হাসছেন, অতি দুঃখে বিমর্ষ হয়ে বসে আছেন। দ্যাট ইজ ভাইব্রেশন। কেউ আপনার আপনজন মারা গেছে, আপনি সেখানে কাঁদছেন, সেটা নেচার। খুব গরমে আপনি ঘামছেন, গরমটা কোথা থেকে এসছে? ঋতু পরিবর্তনের থেকে তো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, এই যে কালগুলো, 6টা ঋতু, শীতকাল, বসন্তকাল, 6টা ঋতু, 12টা মাস, 2 মাস করে একটা ঋতু। দ্যাট ইজ নেচার, ওটাই নেচার। আর এই নেচারের মধ্যে আপনি জন্মাচ্ছেন, এবং প্রত্যেকটা মানুষের ব্যবহার তো একরকম না, প্রত্যেকটা মানুষের হাসিও একরকম না, প্রত্যেকটা মানুষের দুঃখ একরকম না, প্রত্যেকটা মানুষের সমস্যা একরকম না, প্রত্যেকটা মানুষের আনন্দ একরকম না। বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন ভাবে মানুষ অভিভুক্ত হয় নিজের চলার পথে। চলার পথে চলতে গেলে বর্তমান সমাজে কি লাগে? শিক্ষা লাগে, কর্ম লাগে, একটি যদি বিয়ে করেন বিবাহ লাগে, সংসার লাগে, তার উপরে বাবা মা থাকলে বাবা মার পরিচর্যা করতে হয়। এইগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখতে হয় ওই 12টা রাশির মধ্যে। আপনি 12টা রাশি থেকে কোথায় বেরোবেন? আপনি নবাংশে যাবেন, আপনি চতুর্থাংশে যাবেন, আপনি ষোড়শাংশে, 16টা বর্গের মধ্যে যে কোনো জায়গায় যাবেন, সব জায়গায় দেখবেন কোনো না কোনো গ্রহ বর্গোত্তম হয়ে রয়েছে। 3টে জায়গায় 3টে গ্রহ বর্গোত্তম হয়ে রয়েছে, থাকবে। এবং সেই জায়গাটা থেকে আপনি কি বেনিফিট পাবেন? বর্গোত্তম মানেটা কি জানতে হবে। আপনার রাশিচক্রের গ্রহ, নবাংশের গ্রহ, আপনার চতুর্থাংশের গ্রহ যদি একই রাশিতে পড়ে থাকে, তাহলে আপনার ভাইব্রেশন একই রাশির দিকে আসছে, অল্টারনেটিভ কিন্তু পাচ্ছেন না। সেই জায়গাটা থেকে দেখুন, বিভিন্ন ভাবে বিভিন্ন নাম দিতেই পারে জ্যোতিষশাস্ত্রের, তাই না? অনেক রকম ভাবে বিচার আসে। কেপি মতে আছে, সনাতন ধর্মে আছে, বৈদিক মতে আছে, নারী জ্যোতিষ আছে, এগুলো সব আছে, কিন্তু করে, কিন্তু ভাবধারা, বিচারধারা একই প্রক্রিয়া। কোর্টে দেখেছেন না, বিচার একজনই দেবে লাস্টে। অনেক রকম আর্গুমেন্ট আসবে, অনেক রকম উইটনেস আসবে, তার মধ্যে থেকে শেষ কথা একজন বলবে। আর এই সৌরজগতের সেই শেষ কথাটি সূর্য বলে, যে গ্রহ না, নক্ষত্র। এই সৌরজগতের গ্রহমণ্ডলী তার থেকে সৃষ্টি, সমস্ত থেকে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে আপনি অবজ্ঞা করতে পারবেন না। আপনার সৌরজগতের আলো, এই আলো পৃথিবী আলোকিত করে, সব গ্রহদের মধ্যে তার আলোক ভাগ পড়ে গিয়ে তার যে সেই রিফ্লেকশন আসে, সেইগুলো মানুষের মধ্যে কতটা নেগেটিভ ভাবে আসে, কতটা পজিটিভ ভাবে আসে, সেই জায়গাটায় 6টা পুরুষ রাশি আছে, 6টা স্ত্রী রাশি আছে। তাহলে একজনের স্বভাব আপনি দেখেছেন যে পুরুষ লোক হয়েও মেয়েদের মতো স্বভাব, আবার মেয়েদেরও দেখেছেন পুরুষের মতো স্বভাব। কেন?
দেখেছেন এগুলো, চলার পথে দেখেছেন, কথাবার্তায় দেখেছেন, সমস্ত রকম আচরণে দেখেছেন, তাদের থেকে ভীতু ভাব দেখেছেন, সাহসিকতাও দেখেছেন। তাহলে দৃঢ় কর্ম সেই মঙ্গল। রবি তেজ, সূর্য ভোগ। রবিকে আপনি ভোগ করেন তো যখন এই ঠান্ডার সময় সূর্যের আলো পাওয়ার জন্য, আর গরমকালে সূর্যের আলো থেকে বাঁচার জন্য। তাহলে এক সময় তাকে আপনি ভোগ করছেন, এক সময় তার থেকে দূরে যাচ্ছেন। কেননা আপনার শরীর নিতে পারছে না। এই যে শরীরে এইগুলোকে বলে ভাইব্রেশন, কম্পন। সমস্ত প্ল্যানেটের কম্পন আছে। সে থেকে নাক শুধু করে আপনি শুধু ওই মাঙ্গলিক, কালসর্প, তারপরে কি যেন আরো আছে, কি বীজযোগ, এই সমস্তের মধ্যে ঢুকে বসে থাকেন, আপনি নিজেও ঢুকে যাবেন, আপনি যাকে দেখছেন তাকেও বার করতে পারবেন না, বার করতে। কিন্তু এগুলো নেচার। আপনি যখন নাকি চন্দ্র শনি দেখছেন একসাথে বসে আছে, তখন যা জন্মকালীন চন্দ্র শনি একসাথে বসা, তাহলে আমরা বলি শনি যখন চন্দ্রের উপর দিয়ে পাস হয় 7.5 বলে, তাই তো? মানে 2.5 বছর আগে, 2.5 বছর পিছনে, 2.5 বছর রাশির উপরে, এই 7.5 বছর 7.5 বলে। তাহলে জন্মকালীন যদি সেই ধরুন চন্দ্রের উপরেই শনি বসে আছে, তাহলে সে 7.5 নিয়ে জন্মেছে। তাহলে সে 30 বছর পরে আবার ওই জায়গাটায় শনি পাবে, কারণ শনির একটা রাশি ঘুরে আসতে 30 বছর লাগে। তাহলে যে 7.5 নিয়ে জন্মে 30 বছর পার করেছে, তার কাছে 7.5 গল্প কি শোনাবেন আপনি? কিছু শোনাতে দরকার নেই তো, আপনি ওটার দিকে যাওয়ারই দরকার নেই। আসবে, জীবনে দুঃখ আছে, হাসিও আছে। হাসিটা কোথায় লুকিয়ে আছে সেটা বার করুন। কেন সে বিমর্ষ? কোন ভাইব্রেশন তাকে নেগেটিভ করে রেখে দিয়েছে? ঘড়ির কাঁটা 12 অবধি থাকে, তো 12টা রাশি থাকে। এই 12 জায়গার মধ্যে কোন জায়গাটায় সে বিমর্ষতা? এবার দেখুন, অনেকে বলবে, অনেকেই জানে, শাস্ত্রে লেখা আছে বিপরীত রাজযোগ। তার মানে যদি বিপরীত রাজযোগ যদি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম পতির সাথে যোগাযোগ করে ফেলে, সেই রাজযোগ কিন্তু কোনো ফল, রাজযোগ মানে রাজা হওয়ার যোগ না, কিন্তু মানে ওই ভাইব্রেশনটা ভালো, কোনো কাজ দেবে না। দ্বাদশ ঘরটা হচ্ছে সবসময় ব্যয়ের ঘর, আমরা যেমন বলি ব্যয়ের ঘর। দ্বাদশ থেকে সমস্ত হিসেব, জীবনের হিসেব, ব্যালেন্স শিট, সেই জায়গাটা থেকে সেই হিসেব আনুন। মেষ রাশি পুরুষ রাশি, তাই না? মীন রাশি এবার তার দ্বাদশ রাশিটা স্ত্রী রাশি, কুম্ভ রাশিটা পুরুষ রাশি, মকর রাশিটা স্ত্রী রাশি, ধনু রাশিটা পুরুষ রাশি, বৃশ্চিক রাশিটা আবার স্ত্রী রাশি। এইভাবে 6টা স্ত্রী রাশি, 6টা পুরুষ রাশি আছে। তাহলে আপনার 12টা রাশির মধ্যে যে কোনো একটা রাশি তো আপনার হবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, কন্যা, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশির মধ্যে যে কোনো একটা রাশি আপনার হবে। তা আমি ধরে নিলাম যে আপনার যে কোনো ভাবেই হোক যে একটা রাশি মীন রাশি। মীন রাশির 9ম ঘর বৃশ্চিক রাশি, মীন রাশির 5ম ঘর কর্কট রাশি। তাহলে 5ম ঘর জলরাশি, মীন রাশি জলরাশি, বৃশ্চিক রাশি জলরাশি। তাহলে এইবার আপনি সেই লিঙ্গ নির্ধারণ করুন, গ্রহদেরও সেইভাবে নির্ধারণ করুন যে কিভাবে। আপনি পৃথিবীর লোক, পৃথিবীকে নির্ধারণ করতে হবে না। পৃথিবী যদি আপনাকে জায়গা না দিত, পৃথিবীতে আপনি বসবাস করতে পারতেন না, থাকতেন না, ধ্বংস হয়ে যেতেন আপনি। পৃথিবী একটি গ্রহ, পৃথিবী সব সময় ঘুরছে, আপনিও ঘুরছেন। বলে তাহলে বুঝতে পারছি না কেন? ছোটবেলায় দেখেছেন তো, লাট্টু ঘুরিয়ে দেওয়া হতো, সেই লাট্টুর উপরে যদি একটা পিপিলিকা ছেড়ে দেওয়া হতো, পিপিলিকাটা বুঝতো না যে লাট্টুটা ঘুরছে। আমরা সেই পৃথিবীর কাছে পিপিলিকার সম। কাজেই সেই জায়গাটাই আমরা বুঝতে পারি না।
কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে যদি হিন্দল তৈরি হয় এবং সেই হিন্দলের মধ্যে যদি পৃথিবী কাঁপিয়ে দেয়, সেই ভূমিকম্পটা বুঝতে পারবো এবং আমরা ধ্বংস হতে পারি। সেই রকম ভাবে রক্ষণাত্মক আছে, ধ্বংসাত্মক আছে। আমাকে রক্ষা কে করবে? ওই রাশি চক্রের মধ্যে আছে, নবাংশ চক্রের মধ্যে আছে, দেবকান চক্রের মধ্যে আছে, মুন চার্টের, চন্দ্র চার্টের মধ্যে আছে। আপনি সেটা শুধু মাঙ্গলিক কি শুধু মঙ্গলের প্রতিকার করলে মাঙ্গলিক বিধান হয়ে যায়? আমি 1000 লোক দেখিয়ে দেব মঙ্গলের প্রতিকার করে তাদের বিবাহ টেকে নি। আপনি সাপেক্ষে দেখুন, রবি সাপেক্ষে দেখুন মঙ্গল কি, চন্দ্র সাপেক্ষে দেখুন মঙ্গল কি, লগ্ন সাপেক্ষে দেখুন মঙ্গল কি। শুধু একটা মঙ্গলের প্রতিকারে অমঙ্গল হয়ে যাবে? এটা সম্ভব? পসিবল? আপনি বলুন তো। মঙ্গল তো তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের কারক। তৃতীয় হচ্ছে বিক্রম, ষষ্ঠ রিপু ভাব দমন করে, একাদশ লাভ ভাব। তাহলে তিনটেকে থামিয়ে যে নাকি তিনটেকে পরাক্রম করে মানুষকে জেতাতে পারে, সেই মঙ্গলের একটা মাঙ্গলিক বিবাহ ভেঙে দিতে পারে? পারে? আপনি বলুন না। কোনো মাঙ্গলিক নেই, বিবাহ ডিভোর্স হয়ে গেছে। কেন হলো? এই কেনর উত্তর আপনি খুঁজুন, ছকের মধ্যে আছে। আজকে পর্যন্ত যত হাজার হাজার বৎসর জ্যোতিষী এবং যারা এখনো অ্যাস্ট্রোলজি করে যাচ্ছেন, দেখবেন ডাক্তারকে রেফার করে দেয়, কোনো অ্যাস্ট্রোলজারকে রেফার করে না যে ওনার কাছে যান, উনি বলে দেবে ভালো। করে না। কেননা প্রত্যেকের মধ্যে একটা ঈর্ষা কাজ করে, আমি বেস্ট। দেখুন, সেই কৃষ্ণ বলেছিল আমিই সব, আমার মধ্যেই সব। এটা কিন্তু অহংকার না, কিন্তু আমি সব থেকে বেস্ট, এটা কিন্তু অহংকার। বেস্ট হতেই পারে, একজনই তো ফার্স্ট হয় স্কুলে, তাহলে সেই জায়গাটা সে ফার্স্ট বয় বলতেই পারে, আমি বেস্ট বয়। 39টা ছেলেকে পিছনে রেখে আমি 40 নম্বর ফার্স্ট হয়েছি, সে বলতে পারে। কিন্তু সেই ফার্স্ট বয় একদিন লাস্ট বয় হয়ে গেছে। কেন হয়েছে? অবস্থার পরিপ্রেক্ষিতে, চলার পরিপ্রেক্ষিতে, অহংকারের পরিপ্রেক্ষিতে। সেই জায়গাটা দেখুন। মীন রাশির নবম, পঞ্চম কর্কট আর বৃশ্চিক হয়, মঙ্গল আর চন্দ্র হয়। দ্বিতীয় ঘর মঙ্গলের ঘর, মেষ রাশির ঘর। তৃতীয় ঘর শুক্রের ঘর। তাহলে এবার মীন রাশির দশম ঘর কি? বৃহস্পতির ঘর। একাদশ ঘর হচ্ছে তার মকরের ঘর, শনির ঘর। দেখুন, রবি যদি আলো হয়, শনি ছায়া, যার জন্য 180 ডিগ্রি দূরে থাকে। রবি আলো গ্রহ তো, শনি ছায়া গ্রহ। ওই জন্য শাস্ত্রে লেখা আছে রবি পুত্র শনি। শনি কর্মকারক, শনি দৃঢ়তা, শনি ডিসিপ্লিন, শনি নিয়ম, শনি শৃঙ্খলা। শনির মধ্যে উদ্ধত্ত নেই, শনি ঠান্ডা, শনি খুব শীতল। আবার শনির কতগুলো উপগ্রহ আছে, বৃহস্পতির উপগ্রহ আছে 76 থেকে 80টা উপগ্রহ আছে, পৃথিবীর একটা আছে, চাঁদ, চন্দ্র। তাহলে সেই জায়গাটায় মীন রাশির বৃহস্পতি হচ্ছে তার লর্ড। এবার সেই জাতক বা জাতিকাটি এবার যদি তার দ্বিতীয় পতি, নবমপতি মঙ্গল যদি ধরুন সে মিথুন রাশিতে বসলো, তার মানে রাশি থেকে চতুর্থে বসেছে। যা চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ আর চন্দ্রের সাথে মাঙ্গলিক বলে দেবে, বলবে। শাস্ত্রে লেখা আছে, এটা বিধান নেই। আরে রোগ তো নানান রকম আসে ডাক্তারবাবুর কাছে, কি নিরাময়ের জন্য আসে তো। নিরাময়টা তো আপনি করবেন, আপনি ভালো ডাক্তার। সে ওকালতির ডাক্তার হতে পারে, জ্যোতিষীর ডাক্তার হতে পারে,
এমনি মানুষের যে অ্যানাটমি ডক্টর হতে পারে, সে তো ট্রিটমেন্ট করবে। সেই ট্রিটমেন্টে যদি ভুল করে ফেলে তাহলে রোগ চলে যাবে অন্যদিকে, কেস যাবে হেরে, আর জ্যোতিষের বিচার আসবে না। তাই তো সেই রকম দ্বিতীয় পতি হচ্ছে ধনপতি, নবমপতি ভাগ্যপতি, তা দুটোই মঙ্গল। এই মঙ্গলের অবস্থানের উপরে যেখানে বললাম চতুর্থে মিথুন রাশিতে বসা, মীন রাশি থেকে চতুর্থে বসা, চতুর্থ পতি হচ্ছে বুধ, বায়ুকারক গ্রহ, দিশাভাব কারক গ্রহ। বুধের অবস্থান কোথায়? এবার বুধ বসা কুম্ভ রাশিতে, রবি বসা কুম্ভ রাশিতে, শুক্র বসা মকর রাশিতে। তাহলে তৃতীয় পতি শুক্র বসা মকর রাশিতে, রাশি থেকে একাদশে। আমি কিন্তু লগ্ন রবি আনিনি এখনো, সেই ধরে কিভাবে এগোবেন? চন্দ্র ধরে এগোন না, চন্দ্র উপগ্রহ, চান্দ্রমাস বলা হয়। চান্দ্রমাসের হিসেব আর আমাদের হিসেবের সাথে মিলবে না, একটু আলাদা। এখন বিংশোত্তরী বিচার হয়, আগে অষ্টোত্তরী বিচার হতো। অষ্টোত্তরী বিচারে কেতুর দশা ছিল না, এখন কেতুর দশা আছে। কেতুর 3টে নক্ষত্র আছে, 1, 10, 19। মেষ সিংহ ধনু রাশিতে থাকে, অশ্বিনী মঘা মূলা, কেতু গোপন। লগ্নে কেতু, রাশিতে কেতু, ষষ্ঠে কেতু, দ্বাদশে কেতু। কি করতে পারে কেতু? কেতু, রাহু কেতু ছায়াগ্রহ, সবসময় বলেছি, যেই ঘরে থাকে সেই প্রভাব নষ্ট করে। যেমন খারাপ মানুষ ভালো মানুষের সঙ্গে মিশে ভালো মানুষের প্রভাব নষ্ট করে, লোক বলবে ভালো মানুষটা এই লোকটার সাথে কেন, এর আর কে গেল, ভবিষ্যৎ গেল। সেরকম কেতু যদি যে জায়গায় যায় সেই জায়গার প্রভাবটাকে সে নষ্ট করে। সেই গ্রহটি কোথায় বসে আছে তার অবস্থানটাকে ফল আনতে দেয় না। রাহুর শুরু আছে, শেষ নেই। কেন? রাহুর প্রতি গলা কাটা। তাহলে সেই শুরু শেষের মধ্যে ডিফারেন্স কেন? আপনার কাছে তো শিক্ষা জানতে এসছে, বিবাহ জানতে এসছে, রোগ জানতে এসছে, আপনি তো এগুলোর বিধান দেবেন, বিচার দেবেন। কবের মধ্যে হবে, কবে সারবে এবং সারবে কিনা, এগুলো তো বলবেন। দেখুন, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকলে ঢেউ তো থেমে থাকে না, একটার পর একটা ঢেউ আসতেই থাকে। সেরকম জীবনে যখন সমাজের বুকে পা ফেলেছেন, একটা না একটা সময় খারাপ আসবে, একটা না একটা ভালো সময় আসবে। ভালো সময়টা খুব তাড়াতাড়ি পাস হয়ে যায়, খারাপ সময়টা পার হতে চায় না। যেমন আপনার শরীরের একটা যদি যে কোনো পায়ের যে কোনো জায়গায় যদি একটা বিস্ফোরা হয়ে যায়, সারা শরীরে ভাইব্রেশন কাঁপিয়ে দেয়। ঠিক সেরকম একটি প্ল্যানেট বা দুটি প্ল্যানেট যদি আপনার বিপরীতে চলে যায়, তাহলে আপনার ছকটিকে সে কাঁপিয়ে দেবে। সেই কম্পন আপনাকে ঠিক করতে হবে যে এই কম্পনের মাত্রা কতখানি। কিভাবে মাত্রা বুঝবেন? 30 ডিগ্রির ঘর কতটা অতিক্রম করেছে, কোন নক্ষত্রে বসেছে। দেখুন, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, এই 9 নম্বর নক্ষত্র আসলো, 120 ডিগ্রি শেষ হলো। আবার মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, অনুরাধা, অনুরাধা জ্যেষ্ঠা, 120 ডিগ্রি শেষ হলো। তারপরে আবার মূলা, ওখান থেকে পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা,
এইভাবে গিয়ে রেবতীতে গিয়ে আবার 120 ডিগ্রি শেষ হলো। রেবতীর আগে উত্তর ভাদ্রপদ, তার আগে পূর্ব ভাদ্রপদ, একটা শনির একটা বৃহস্পতির, তার আগে শতভিসা, রাহু নক্ষত্র। রাহু 3টে নক্ষত্র, 6 নম্বর, 15 নম্বর, 24 নম্বর, 3টে বায়ু রাশিতে থাকে, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। তাহলে এই 3 নক্ষত্রের উপরে গণ নির্ধারণ হয়। সেই জায়গাটা থেকে আপনি একটা মানুষকে সুরাহা দেবেন, কিভাবে দেবেন। সে এসে বললে আমার কর্ম হচ্ছে না, ঠিক আছে, আমি ধরলাম তার বয়স 24-25 বছর, কর্ম হচ্ছে না, তাহলে তার মীন রাশি, মীন রাশির দশমপতি বৃহস্পতি, বৃহস্পতি ধনু রাশির অধিপতি, মীন রাশির অধিপতি। তাহলে রাশি অধিপতি কোথায় বসে আছে? আপনাকে বোঝানোর স্বার্থে বুঝলাম, রাশি অধিপতি সিংহ রাশিতে বসা, মীন রাশি থেকে ষষ্ঠ ভাবে বসা। যদি ষষ্ঠ ভাবে বসে তাহলে নবম দৃষ্টি মেষ রাশিতে আছে, মেষ রাশির মীন রাশির দ্বিতীয় ঘরে আছে। এবং যদি ষষ্ঠ ভাবে বসে থাকে তার সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে আছে, দ্বাদশ ঘরে আছে। যদি সিংহ রাশিতে থাকে তার পঞ্চম দৃষ্টি ধনু রাশিতে আছে, দশম ভাবে আছে। তাহলে দশা কি চলছে? এবার দশায় দেখুন, তার প্রত্যন্তর দশায় দেখুন, তার অন্তরে দেখুন বৃহস্পতি কখন আসবে। তার কর্মের টাইম সেইভাবে নির্ধারণ করবেন। কি ধরনের কাজ হবে জিজ্ঞাসা থাকে না? বাইরে যাবে না এখানে থাকবে, জিজ্ঞাসা করে। তাহলে বাইরে যে যাবে, তাহলে কেন্দ্রপতি কোন পতি আছে? কেন্দ্র হচ্ছে 4টে, মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি, 4টে কেন্দ্র। তাহলে মেষ রাশি, যদি ধরুন মেষ রাশি ধরি, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কোন কেন্দ্র কোণের মিলিত জায়গায় যদি আমি বলেছি যে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যোগাযোগ করে ফেলে, তাহলে কিন্তু কেন্দ্র কোণের রাজযোগ ফল আসবে না, বিপরীত ধর্মী ফল দেবে। খুব সহজ বিচার করে তো আজকাল। আপনার দেখুন তো বিপদ নক্ষত্রে আছে নাকি আজকে? আজকে আপনার ওই সম্পদ নক্ষত্রে আছে, লটারির টিকিট কিনুন, পেয়ে যাবেন। এগুলো জ্যোতিষ না, এগুলো জ্যোতিষ না, এটা নবতারা চক্র। নবতারা চক্রের 3টে নক্ষত্র, জন্ম নক্ষত্র থেকে খারাপ নক্ষত্র থাকে, তাহলে তো 3টে নক্ষত্র, 3 তিরিকে 9টা নক্ষত্র পড়বে। তাহলে 9 নক্ষত্রের অবস্থানের উপর দিয়ে যখন চন্দ্র দৌড়বে, তখন সেই অবস্থান সাময়িকভাবে সেই জায়গাটায় কিছুটা বিঘ্নিত হতে পারে, সেটা সারা জীবনের কথা না। কাজে সারা জীবনের কথা না, লাস্টে মিত্র অতি মিত্র, এতে গিয়ে শেষ হয়েছে এই নবতারা চক্র। স্বর্ণারী চক্র আছে। তাহলে মোটামুটি একটা জ্যোতিষের জায়গায় আপনাকে জানতে হবে, তারপরে বিচার করতে হবে যে আমি কি ধরে বিচার করব। প্রথমে ধরবেন যে মীন রাশি, আমি লগ্নতে যাচ্ছি না আজকে, আজকে মীন রাশি দিয়ে বোঝাবো। মীন রাশি, মীন রাশি জলরাশি। তাহলে জলের প্রভাব মানুষের মধ্যে আছে, পৃথিবীর মধ্যেও আছে। শরীরের 3 ভাগ জল, তাহলে সেই মীন রাশিতে জলের প্রভাব বেশি থাকবে। তাহলে মীন রাশির জাতক বা জাতিকা যদি হয়, তাহলে ঠান্ডা লাগার ধাত থাকবে তার মধ্যে। মীন রাশির পঞ্চম যখন জলরাশি হবে, তাহলে তার পেটের প্রবলেম, সমস্যা থাকবে। মীন রাশির নবম যদি বৃশ্চিক রাশি জলরাশি হয়, সেই মঙ্গল যদি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যোগ করে ফেলে, তাহলে তার হাতের সামনে এসেও হাতের সামনে থেকে বেরিয়ে চলে যাবে।
এবং যদি বেরিয়ে যাবে না কখন, যদি যে নক্ষত্রে সেই মঙ্গল বসে আছে সেই নক্ষত্র অধিপতি যদি ভালো জায়গায় থাকে, সে যদি 1, 5, 9 বা 1, 4, 7, 10 এর সঙ্গে যোগ করে ফেলে, তাহলে বেরিয়ে যাবে না। তাহলে ভালো পথ সে আনতে পারবে, ভালো ফল আনতে পারবে। এবং সেই সময় যদি তার দশাটা ভালো চলে, তাহলে সেই জায়গাটা থেকে সে জীবনে উন্নতি করতে পারবে। জীবনে উন্নতি তো লক্ষ্য। আচ্ছা, আপনার তো রোগ হলেও জিজ্ঞেস করি, উন্নতি কিছু হয়েছে? মানে কি, যেরকম অবস্থায় দেখেছিলাম তার থেকে একটু ভালো লাগছে কি? এটাই তো লক্ষ্য, তাই না? তো সেই রকম জীবনের পথে উন্নতি হচ্ছে, যে যে কাজ করছে, যে কর্ম করছে, পারিবারিক জীবন যেভাবে চালাচ্ছে, যেরকম ঝগড়াঝাটি ছিল, যেরকম অশান্তি ছিল, সেইগুলো থেকে বিরত আছে কি না এখান থেকে এই সংসারটা ভেঙে যাবে। এক মাঙ্গলিক ধরে কিন্তু পুরো বিচার করবেন না, আমি বলে দিচ্ছি। কিন্তু মাঙ্গলিক যদি থাকে, মাঙ্গলিকের বিধানও আছে। এক পলা পড়লেই কিন্তু মঙ্গলের বিধান হয় না, সাপেক্ষে লাগে। মঙ্গলের প্রতিকারে মঙ্গলের বৈধব্য যোগ বা ঈশের যোগ কাটে না, কাটতে পারে না। আমি বুঝিয়ে দিতে পারি, যদি কোনো এমন কোনো লোক আছে যে আমাকে এসে চ্যালেঞ্জ করবে, আমি তাহলে তার সাথে একদম রাজি। তারা জানে না, পড়াশুনোর গভীরতা কম তাদের জ্যোতিষশাস্ত্রের। মাঙ্গলিক বলে ছেড়ে দেয়, আপনার জীবনে উন্নতি হবে না। এটা হতে পারে না, কেননা সে সূত্রগুলোই জানে না। দ্বিদ্বাদশ মঙ্গল, শনি মঙ্গল, চতুর্থ শনি, দশম মঙ্গল, এগুলো সূত্র জানে না সে। এবং সেই নক্ষত্রের অধিপতি চতুর্থ কানেকশন কিনা, গৃহসুখে আছে কিনা, দ্বাদশে শয্যা সুখে আছে কিনা, সেগুলো বার করতে পারবে না। সে প্রথমেই দেখবে মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল, চতুর্থে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, লগ্নে মঙ্গল, রাশিতে মঙ্গল, মাঙ্গলিক। আপনার আর উন্নতি হবে না, তখন আপনি না খেয়ে মরবেন। অথচ 25টা বছর জীবন পাস করে এসছেন, না খেয়ে মরেননি, একদিনও না খেয়েছিলেন না। না খেয়ে কেউ মারা যায় না পৃথিবীতে। খেয়ে রোগ বানায়, রোগে মারা যায়। এমন খাওয়া খায় যে ভীষণ শরীরে রোগের বাসা বাঁধায়, সেই রোগে মারা যায়। আপনি না খেয়ে কেউ মারা যায় না। আর সারা পৃথিবীর, আমি যেমন বলেছিলাম যে দুঃখের হাসি আর আনন্দ, দুঃখের কান্না আর আনন্দের হাসি একরকম, সে যে ভাষাভাষীর লোকই হোক। সেই রকম গ্রহেদের নেচার, গ্রহেদের যে ঘরে যেভাবে বসে রয়েছে, এটা সারা পৃথিবীব্যাপী একরকম। মঙ্গল মঙ্গলের কাজ করবে, শুক্র শুক্রের কাজ করবে, বুধ বুধের কাজ করবে, একই রকম করবে, সবার ক্ষেত্রে একরকম করবে। যদি বিপথে বসে বিপদগামী করাবে, যদি সুপথে বসে সুপথগামী করাবে। তবুও মানুষ কেন এত তাড়াহুড়ো করে? সবচেয়ে তাড়াহুড়ো গ্রহ কোনটি জানেন? বুধ। চন্দ্র তো আবেগপ্রবণ উপগ্রহ, চন্দ্রের মধ্যে ইমোশন আছে। বুধ হচ্ছে তাড়াহুড়ো, এখনই। কিন্তু জানেন না যে এক্ষুনি করলে সেটা খারাপ হতে পারে। চিন্তা করি, কালকে করব। পেশেন্স বাড়াই, ধৈর্য বাড়াই, আর ধৈর্যের ফল মিষ্টি হয়। যে সয় সেই রয়, যে সয় না সে রয় না, সে পৃথিবী থেকেই হাপিস হয়ে যায়। মানুষের জীবনের এই যে মীন রাশির কথা বললাম, মীন রাশির পঞ্চম ঘর হচ্ছে চন্দ্রের ঘর। সেই চন্দ্র মীন রাশিতে বসে রয়েছে। চন্দ্রের ঘর কর্কটের নিজস্ব ঘর। কর্কট থেকে মীন রাশি নবম ঘর, 9 নম্বর ঘর। তাহলে কর্কট থেকে 9 নম্বর ঘর, ওইখান থেকে কর্কটের ভাগ্যের ঘর।
আবার মীন থেকে 9 নম্বর ঘর বৃশ্চিকের ঘর, বৃশ্চিক থেকে 9 নম্বর ঘর কর্কটের ঘর। তাহলে সেই জায়গাটায় যে 9 9 9 করে আসছে, 9 তো শেষ সংখ্যা, তাই না? তাহলে সেটা চলে গেল নিউমারোলজির দিকে, সংখ্যা তত্ত্ব। আচ্ছা, আগে বলুন তো, আপনি আগে আপনার যদি এখন যদি 80 বছর বয়স হয় বা 90 বছর বয়স হয়, আপনার যখন 10 বছর বয়স ছিল, তার মানে 80 বছর আগে, আপনি কি তখন দেখেছেন কোন বাস্তু দোষ? শুনেছেন, কানে শুনেছেন? মাঠের মধ্যে বাড়ি করে থাকতো, হাতে লাইটও ছিল না, লণ্ঠন নিয়ে রাত্রিবেলা মাঠে ঘাটে সে প্রাতঃক্রিয়া করতে যেত বা রাত্রিবেলা যেত, কোনো বাস্তু মানত, বাস্তু ফাস্তু জানতো? তারা তো পার করেছে বয়স। এই সমস্ত আইটেম এসছে, নতুন আইটেম, এগুলো আইটেম মানুষকে মধ্যে ভীত করিয়ে দেওয়া, এগুলো সব আইটেম। বিচার একটা, বিচার সেই একটাই, লগ্ন রাশি রবি, দশা 120 বছরের দশা থাকে, চন্দ্রের 10 বছর, বুধের 17 বছর, বৃহস্পতির 16 বছর, রাহুর 18 বছর, শনির 19 বছর, শুক্রের 20 বছর, এইভাবে 120 বছরের দশা দেখানো আছে। আপনার যে দশায় জন্ম, তারপরের থেকে সেই দশা অধিপতি কোথায় ছিল? ধরুন মীন রাশি, মীন রাশি চন্দ্র 26 নম্বর নক্ষত্রে বসা, উত্তর ভাদ্রপদে বসা, শনির নক্ষত্র। শনি কিভাবে আছে? মীন রাশি থেকে শনি ধরলাম তুলা রাশিতে আছে, দ্বাদশপতি একাদশপতি তুলা রাশিতে, মীন রাশি থেকে 8ম ঘর 8th হাউসে বসা। 8th হাউসে যখন বসে, 10ম দৃষ্টি কর্কট রাশিকে দেয়, 3য় দৃষ্টি ধনু রাশিকে দেয়, 7ম দৃষ্টি মেষ রাশিকে দেয়। দেখেছেন অষ্টমের মাহাত্ম্য কত সুন্দর? অষ্টম খারাপ বললেন না? নিধন, নিধনপতি তো শুক্র, অষ্টমপতি, শনি বসা অষ্টমে। তাহলে শনি তৃতীয় মানে কি 10ম ঘর কর্মকে দেখছে, 7ম দৃষ্টি মঙ্গল মেষ রাশিকে দিচ্ছে, ধনপতিকে দেখছে, আবার শনির 10ম দৃষ্টি কর্কট রাশিতে দিচ্ছে, 5ম ঘর দেখছে, উচ্চশিক্ষা, প্রেম, ভালোবাসা, অর্থ আনয়ন করা, দুইয়ের থেকে যে আনয়ন করা সেটাকে ধরে রাখার 5মের, সেই জায়গাটা শনির দৃষ্টি আছে। শনি খুব কঠোর, ডিসিপ্লিন, একটু আগেই বলেছি, শনির দৃষ্টি 3 জায়গায় দিয়ে রেখেছে। কাজে বলুন আপনি এবার কি করবেন? অষ্টমে শনি বসে আপনি প্রতিকার করে দেবেন? যদি সেইভাবে হয় না, এভাবে চলেও না। 2 দিন চলবে, 10 দিন চলবে, আপনার কাছে আসবে, তারপরে বুঝবে দৌড় কোনো কাজ হয় না, চলে যাবে। না বুঝে করলে যা হয়। আপনি ভুল করতেই পারেন, আপনার আঙ্গিক নিয়মে, অঙ্কের নিয়মে আপনার ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বারবার এক ভুল হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু এই জায়গা থেকে, জ্যোতিষ থেকে বিরত হওয়া ভালো। একসাথে 3-4টে প্ল্যানেট খারাপ থাকে না কারোর। রাহুকেতু কোনো প্ল্যানেট না, রাহুকেতু হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে খারাপ হয়ে ওঠে। অবস্থার পরিপ্রেক্ষিতে যে ঘরে বসে থাকে সেই ঘরের প্ল্যানেটকে ডিস্টার্ব করে বা ভালো ফল দেওয়ায়। সেটা আপনাকে বুঝতে হবে যে কিভাবে সে ভালো ফল দেবে। কেন রাহুকেতু তো একটা নক্ষত্র নিয়ে বসবে,
সবসময় সে 6, 15, 24 নিয়ে বসবে, এটা তো কথা না। 24 নম্বর কুম্ভ রাশিতে রাহুর মূল ত্রিকোণ ঘর, শনিরও মূল ত্রিকোণ। কাজে সেই জায়গাটায় বসে যে সবসময় 6, 15, 24 নক্ষত্রে রাহু থাকবে সেটা তো হতে পারে না। রাহু তো 7 নম্বর নক্ষত্রেও থাকতে পারে, পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। তাহলে সেই বৃহস্পতির নক্ষত্রে রাহু বসলে আপনি কি বলবেন? গুরুচণ্ডাল দোষ। আমার এগুলো বলতে ভালো লাগে, কারণ এগুলো তো সত্যি কথা, মার্কেটে এখন চলছে। বলে দেবেন পুনর্বসু নক্ষত্রে রাহু বসা গুরুচণ্ডাল দোষ? না, বৃহস্পতির অবস্থান দেখুন, বৃহস্পতি কোন নক্ষত্রে বসে দেখুন, সেই নক্ষত্রের অধিপতি কিভাবে বসে আছে। যদি ভালোভাবে বসে থাকে তাহলে ওই নক্ষত্রের দোষ থেকে কাটবে, সেটা বোঝাবেন না? সেটা বোঝাবেন তো না? আপনি ওই বীর্য, গুরুচণ্ডাল, কালসর্প, মাঙ্গলিক এইসব নিয়ে বুঝিয়ে ছকটাকে যা এসেছিল আশা নিয়ে তাকে কাঁদিয়ে বার করে দেবেন? মানুষকে মিথ্যা আশা দেবেন না, সত্যি বলবেন। এবং সত্যর মধ্যে যতটুকুনো তার ভারসাম্য সে রাখতে পারে, একটা বডি ল্যাঙ্গুয়েজ। অনেক মানুষ দেখবেন এক হাত পকেটে দিয়ে আর এক হাত দোলাতে দোলাতে চলছে। কি বলতে চায়? রিড করুন। একটা মানুষ আপনার সামনে টেবিলে বসে কথা বলছে আর পেপার ওয়েটটা ঘুরিয়ে যাচ্ছে। কি বলতে চায় সে? রিড করুন। একটা মানুষ আপনার দিকে চোখে চোখ রেখে কথা বলতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কি বলতে চায় সে? বডি রিড করুন। একটা মানুষ এক জায়গার মধ্যে বারবার স্থির হয়ে বসতে পারছে না, একবার এপাশ করছে একবার ওপাশ করছে। কি বলতে চায়? বডি রিড করুন। কোন গ্রহের জন্য হচ্ছে এটা? ওখান থেকে তো জ্যোতিষ বেরিয়ে আসবে। সুন্দর সাবজেক্ট, কিন্তু একদম সমুদ্রের থেকেও গভীর শাস্ত্র, অনেক তলে অবধি ঢুকতে হয়। আপনি 1, 5, 9 দিয়ে চিন্তা করে আপনি ওই শাস্ত্রের কথা ভুলে যান। আপনার বলে দিলেন মাঙ্গলিক, ওই জন্য উন্নতি হয়নি, ওই কারণে, এইসব কোনো কথা না। কর্মই ধর্ম, কর্ম করুন, কর্মের রাস্তাটা কিভাবে সুগম করা যায় সেই দিকে তাকে দৃষ্টি দেন। কর্মজীবন, কর্মে যদি ভালো কর্ম হয় উন্নতি আছে। লক্ষ্য হচ্ছে কর্ম, সে সুস্থ কিনা, তার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে কিনা, সে বেঁচে থাকবে কিনা। মৃত্যু বলা যায় না। সে বিছানায় শুয়ে যাবে না তো, সে কোনো কাল রোগে আক্রান্ত হবে না তো। এইগুলোর দিকে দিকপাত করুন। তবে তো নয় মানুষ একটা বুঝতে পারবে যে আমাকে এই সময় সাবধানে থাকতে হবে। যে মানুষ অ্যালার্ট থাকে তার অ্যাক্সিডেন্ট হয় না, যে মানুষ সতর্ক থাকে অ্যাক্সিডেন্ট হয় না। যে কোনো অসতর্কতার জন্য অ্যাক্সিডেন্ট হয়। সেই জায়গাটা তাকে বলে দিন। সেই জায়গাটা তাকে বলে দিন। আমি তো বললাম যে চন্দ্র হচ্ছে আত্মাকারক, মনোকারক গ্রহ, রবি হচ্ছে আত্মাকারক গ্রহ। আর মন আত্মার যদি মিল করিয়ে দিতে পারেন তাহলে জানবেন যে জ্যোতিষে আপনি ঠিক বিচার দিতে পেরেছেন, সেই জায়গাটায় বিচারটা ঠিক দিতে পেরেছেন। আত্মার মনের যদি সংযোগ আপনি সব গ্রহদের সন্নিবেশে যদি মিল করে দিতে পারেন, আপনি বিচার ঠিক দিয়েছেন। এবং আমি চাই যে ঠিকভাবে সুস্থভাবে জীবন নিয়ে এগিয়ে চলুন। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।